শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান জি। রাজনীতির প্রকৃতি আজকে আমাদের আলাপের বিষয়। সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। সেই সঙ্গে রয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। যেটি আলোচ্য বিষয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই অবস্থায় দল হিসেবে আওয়ামী লীগ কী করতে পারবে, কি করতে পারবে না, মানে সেই জায়গায় যেই আইনটির কথা বলা হচ্ছে সেই আইনের ব্যাপ্তিটা কতখানি, কতটুকু হবে? এই দলটির যারা নেতাকর্মী রয়েছে, যারা সমর্থক রয়েছে বা মতাদর্শের যারা মানুষ রয়েছে, তারা কোন কোন কারণে গ্রেফতার, মামলা, জেল জরিমানার পড়তে পারেন সেটি জেনে নিয়ে আলাপ শুরু করতে চাই। হাসান তারিক চৌধুরী। বেসিক্যালি এই অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে যেটি বলা হয়েছে সেটি হলো তাদের অল টাইপ অফ অ্যাক্টিভিটি যেটা বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে, বিপন্ন করতে পারে এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষের মনে ভীতির সঞ্চার করতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে, একগাদা কথা সেখানে লেখা আছে। এবং সেগুলো সবসময় কিন্তু যে কোনো সংগঠনের জন্য এই ধরনের কাজ সেটি যদি নিষিদ্ধ নাও হয়, সন্ত্রাস বিরোধী আইন যেটি আমাদের 2009 সালে, সেই আইনে কিন্তু তারা সেটা পারেন না। এটাকে আমার মনে হয়েছে যে আরও একটু গুরুত্ব আরোপ করার জন্যে এই ব্যাখ্যাগুলা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন মূল এখতিয়ারটা হলো দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে। এখন ট্রাইব্যুনাল এটাকে ইন্টারপ্রেট করবে যে সংশোধনের ফলে যেই ধারা উপধারাগুলো সামনে এসেছে সেটাকে তারা কিভাবে প্রয়োগ করবে, তার অ্যাম্বিট, তার যে পরিধি, স্কোপ, এটাকে তারা ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করতে হবে। আর নয়তো এই আইনটার পরিধি এত ব্যাপক, এটার একটা মিস ইউজ হওয়ার এবং এই বিচার প্রক্রিয়াটা আসলে ডিউ প্রসেসে হচ্ছে কিনা যারা জুরিস্ট তাদের জায়গা থেকে একটা কোশ্চেন তোলার জায়গা কিন্তু রয়ে যায়। এবং যে কারণেই দেখা যাচ্ছে যে বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ধরেন ডিউ প্রসেস নিয়ে কাজ করে তারা তখন সেই ফাঁকগুলো খুঁজে বেড়াবে। সেই জন্য এই আইনটাকে একটা আমি বলবো যে একটা ম্যাচিওর জায়গায় নিয়ে যাওয়ার জন্যে এটার আরও ক্লারিফিকেশন দরকার ছিল, যেটি এখনও স্পষ্ট নয়। আমার ধারণা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জায়গাগুলো ভবিষ্যতে সাধারণ মানুষের কাছে আরও স্পষ্ট হবে। তবে এটি ঠিক যে পৃথিবীর বিভিন্ন দেশে কোনো মতাদর্শকে, সেটা আমরা সমর্থন করি বা না করি, এটিকে আসলে নিষেধাজ্ঞা দিয়ে আপনার থামানো যায় না। এটাকে থামানো যায় তাকে পলিটিক্যালি, ফিলোসফিক্যালি আইসোলেট করার মধ্য দিয়ে। ওই কাজটাই প্রধান। অর্থাৎ এই জুলাই ম্যাসাকারের মধ্য দিয়ে বিগত স্বৈরাচার যে নৈতিক ভিত্তি হারিয়েছে মানুষের কাছে, সেই নৈতিকতার জায়গাটাই হলো প্রধান। যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল তারা কেউই এই ম্যাসাকারকে এবং এই দুঃশাসনকে, অপশাসনকে সমর্থন করে নাই। এবং করে নাই বলেই দলমত নির্বিশেষে মানুষ কিন্তু গণ অভ্যুত্থানে সামিল হয়েছিল। ফলে গণ অভ্যুত্থানের মূল স্পিরিটটাই ছিল কিন্তু আপনার আইনের শাসন এবং দেশের শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং যে কোনো ম্যাসাকারের বিচার, গণহত্যার বিচার বাংলার মাটিতে সম্পন্ন করা। ফলে যারা জুলাই ম্যাসাকার করেছে, যারা অতীতে ম্যাসাকার করেছে, সকল ম্যাসাকারের দায় তাদের সকলকে নিতে হবে যারা এর সঙ্গে জড়িত ছিলেন এবং যারা এর পক্ষে নানাভাবে ইনিয়ে বিনিয়ে যুক্তি উপস্থাপন করেছেন তাদেরকেও কিন্তু এর জন্য দায় নিতে হবে। এখন মানে এই জায়গাতে কিছু মানে প্রশ্ন রয়েছে যে অনলাইন অফলাইনের কথা বলা হয়েছে। অনলাইনে যদি আওয়ামী লীগের পক্ষে কেউ পোস্ট দেয়, সেখানে যদি কেউ মন্তব্য করে, তাদেরকেও আইনের আওতায় আসবে, এই ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এই ব্যাখ্যাগুলো কি? এই এরিয়াটা কিন্তু প্রজ্ঞাপনে আমি বলবো যে একটা জায়গা খুব পরিষ্কার আছে, সেটা হলো ফোকাস করা হয়েছে কিন্তু বিচারিক প্রক্রিয়াটাকে। অর্থাৎ জুলাই যে হত্যাকাণ্ড যেটি হয়েছে, যে ম্যাসাকার হয়েছে, সেই ম্যাসাকারটাকেই কিন্তু এখানে ফোকাস করা হয়েছে। অর্থাৎ এই বিচারিক প্রক্রিয়াকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না, বিপন্ন করা যাবে না, সাক্ষীদেরকে ভয়ভীতি দেখানো যাবে না, বাদীদেরকে আপনার নিরাপত্তাহীন পরিবেশে রাখা যাবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ যদি শেখ মুজিবুর রহমানকে ব্যক্তিগতভাবে পছন্দ করে, মুক্তিযুদ্ধে ওনার কন্ট্রিবিউশনকে নিয়ে কবিতা লেখে, গল্প লেখে, গান লেখে, এইটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে পড়বে কিনা বা এইটা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে কিনা, সেটা কিন্তু বিতর্কের অবকাশ রাখে। জি, আমি আবার আসবো আপনার কাছে। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই। মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আমরা দেখলাম, দল হিসাবে এখনও নিষিদ্ধ নয়, নিবন্ধনও স্থগিত হয়েছে কার্যক্রম নিষিদ্ধের পর। এখন এই দলটির সামনের দিনের রাজনীতিটা কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে এই দলের রাজনীতি?
ধন্যবাদ। অনেকগুলো যদি কিন্তু আছে, মানে প্রাথমিকভাবে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আমি নিবন্ধন স্থগিত হলেও আমি বলে দিতে চাই মোটামুটি সেইভাবে নির্বাচন যদি সর্বোচ্চ যে সীমা জুনের মধ্যে হয়, মানে নির্বাচন যদি হয় বলছে, কিন্তু মানে বাংলাদেশে এখন এই আশঙ্কাও শুরু হয়েছে ওখানেও যদি নির্বাচন আদৌ হয়, যদি জুনের মধ্যেও হয়, আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না, এটা একদম ইমিডিয়েট ইম্প্যাক্ট। একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি বলি না, আপনি বলতে পারেন। কেন বলছি, আসলে আমাদের যেটা উচিত ছিল বলে আমি মনে করি সেটা হচ্ছে, এই ট্রাইব্যুনালে কিন্তু আগে দল বিচারের ধারা ছিল, আইন মন্ত্রণালয় প্রথম একটা সংশোধনী করেছে ধারা এবং কি শাস্তি হবে সেটা দিয়ে, ক্যাবিনেটে বাতিল হলো, এখন আবার করলো। এসব না করে যদি শুরুতেই এই জুডিশিয়াল প্রসেসটা শুরু হতো, তাহলে কিন্তু এতদিন অনেক কিছু এগিয়ে যেত। নির্বাচনের তফসিলের আগে হতেই পারতো যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার যোগ্য মনে করেননি, এটা আদালতের হার। মানে আমরা একটা ফান শুনি মাঝে মাঝেই, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে, মানে এটা কিন্তু ওই কথার কিন্তু কোনো অর্থ নাই, তাই না? আমি একটা বিচারিক প্রক্রিয়া চাইতে পারি, কিন্তু আমি আবার কোর্টকে বলে দিচ্ছি যে বিচারিক প্রক্রিয়া হবে, কিন্তু আপনাকে এটা নিষিদ্ধ করতে হবে। তো এখন আদালত তো চাইলে তাকে নিষিদ্ধ নাও করতে পারে, কারণ একটা কথা খুব জরুরি, আইসিটি যখন কোনো দলকে আমরা বিচার করব, মানবতা বিরোধী অপরাধের খুব সুনির্দিষ্ট কতগুলো সংজ্ঞা আছে, আমরা বলে ফেললে হবে না। যেমন ধরুন, আওয়ামী লীগ গণহত্যা করেছে, মানে আমরা ইংরেজিতে যদি বলি জেনোসাইড করেছে কি করেনি, এটা নিয়ে চিফ প্রসিকিউটর খুবই রাইট একটা বক্তব্য দিয়েছেন, এটা কোনোভাবেই জেনোসাইড ছিল না। আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে কথা বলেছি, আমি দেখলাম এটা নিতে পারছেন না অনেকে, কিন্তু আমাদের আইসিটি মানবতা বিরোধী অপরাধ আওয়ামী লীগ দল হিসেবে বা সংগঠন হিসেবে করেছে কিনা সেটা হিসাবের ব্যাপার আছে। সো হতেই পারে যে আওয়ামী লীগ এইভাবে দোষী সাব্যস্ত হলো না, তারপরে নির্বাচনে পার্টিসিপেট করলো, কিন্তু এখন ব্যাপারটা যেমন দাঁড়ালো, এর বিরুদ্ধে তদন্ত করা, ট্রায়ালে যাওয়া, আওয়ামী লীগ এটাকে ডিফেন্ড করবে কিনা, অনেক ইস্যু, এবং সময় আছে জুনও যদি যায় 1 বছর, তাহলে আমরা বলতে পারি মোটামুটি নিশ্চিত যে আওয়ামী লীগ এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না। আমার কাছে ভালোই মনে হয়, আওয়ামী লীগের জন্য ভালোই হয়েছে। কেন মনে হয়েছে বলি, তারা একটা কৌশল নিয়েছে। শেখ হাসিনা, আওয়ামী লীগ আর শেখ হাসিনা কিন্তু একই না। এই পার্টিটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা, উনি এখনো যা করছেন ওনার পার্টিটাকে ধ্বংস করছেন যতটুকু আছে, এবং সেটা খুব ছোট না। এখনো বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি আমি আওয়ামী লীগকে মনে করি, অ্যাটলিস্ট 20% ভোট তাদের এখনো আছে। তারপরে যে জামায়াতের ভোট তার অর্ধেকও আছে বলে আমি বিশ্বাস করি না। তাদের অনলাইন শোরগোল দেখে তারা নিজেদেরকে অনেক কিছু মনে করছেন হয়তো, বাট আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। তো এখন কেন বলছি ধ্বংস হতে, শেখ হাসিনা আবার চাইতেন সম্ভবত তারা নির্বাচনে পার্টিসিপেট করুক। খেয়াল করবেন উনি উস্কাতেন মিছিল নাও, এবং কেন উস্কাতেন সেটা আবার একটা অডিও কলে বলে দিয়েছিলেন। আমি আশা করছি আমার এগুলো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে না, সমস্যা হবে না। তো ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলেছেন, এবং বলেছেন তোমরা একজন দূরে দাঁড়িয়ে ছবি তুলবা, এখানে যদি কোনো সমস্যা হয় ছবিটা পাঠিয়ে দিবা। সো আওয়ামী লীগ, শেখ হাসিনা চাইতেন যে নির্বাচনে পার্টিসিপেট করে কিছু কেওস হোক তাদের উপরে, যেটা তারা ইন্টারন্যাশনালি শোকেস করবে যে দেখো আমার গণতান্ত্রিক অধিকার নষ্ট করছে, কিছু সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করবে। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলে যেটা হবে, ধরুন আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে আসতে পারলো, তাদের উপরে কোনো চাপ থাকলো না, নির্বাচন চমৎকার হবে। কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোট যত পার্সেন্টই হোক, কিছু পকেট ছাড়া সিটে তারা জিতবে না। পপুলার ভোটার সিটের সিটের হিসাব তো আলাদা। এটা একটা ডিজাস্ট্রাস রেজাল্ট তাদের জন্য হতে পারে। প্লাস এর সাথে যদি যুক্ত হয়, অনেকে তো ভোট মানে ক্যান্ডিডেট হওয়ার লোক পাবেন না, আপনি পালিয়েছেন, মানে সাহসী করবে না না সাহস মানে হচ্ছে কি, আপনি কয়েক জেনারেশনের সম্পদ নিয়ে পালিয়েছেন, আপনি মরতে আসবেন নাকি বাংলাদেশে? আপনাকে তো বিচার ফেস করতে হবে অ্যাটলিস্ট, আমি অন্য কিছু বাদই দেই। তো উপজেলা পর্যায়েও আপনি দেখবেন লোক পাচ্ছেন না, এটা মোবিলাইজ করার কিছু পাচ্ছেন, ফলে আওয়ামী লীগের একটা ডিজাস্টারাস রেজাল্ট হবে। এবং এই দেশের জনগণ কিন্তু দেখবে এই নির্বাচনটা যদি হয় তাহলে অসাধারণ সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে, এবং সেখানে আওয়ামী লীগ ডিজাস্টারাস ফল করেছে। এটা কিন্তু তার জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে। সুতরাং এই নির্বাচনটা হলো না, পরে যে সরকার আসলো সমস্যা হলো, তারপরে যদি আস্তে আস্তে আমি ধারণা করি আজ হোক কাল হোক এই নিষেধাজ্ঞা সম্ভবত উঠে যাবে, তাহলে তখন তাদের রাজনীতি শুরু করাটা তাদের জন্য ভালো হবে। আওয়ামী লীগের জন্য ভালোই হয়েছে, আওয়ামী লীগের জন্য। শেখ হাসিনার জন্য খারাপ হয়েছে, তার যে প্রতিহিংসা আছে সেটা চরিতার্থ করা কঠিন হবে। মোস্তফা কামাল ভাই, আপনার কাছেও একই প্রশ্ন, সেটা হচ্ছে এই দলটির রাজনীতির ভবিষ্যৎ আপনি কি দেখতে পান? সেই সঙ্গে মানে সবাই তো অ্যাক্টিভলি পলিটিক্স করতো আওয়ামী লীগের, তা তো না, অনেকে এই সমর্থক রয়েছে, নীরব মতদর্শ লালন করে এরকম ব্যক্তি রয়েছে। তাদের অবস্থান, তাদের পরিণতি কি দাঁড়াবে সামনের দিনগুলোতে? জি, এই দলটির কার্যক্রম নিষিদ্ধ। জি, আপনি ভবিষ্যতের কথা বলেছেন, ধন্যবাদ। যার বর্তমান থাকে না তার ভবিষ্যৎটা একটু কঠিন হয়, সেটা যে কারো পক্ষে বোঝা সম্ভব। মনে করে দেখেন, গত বছর ঠিক এই সময়টাতে
সামনে জোর করে হলো একটা প্রশ্ন আনা হতো, গণমাধ্যমে কাজ করার কারণে আপনার আমার একটু বেশি মনে থাকার কথা, প্রশ্নটা এগিয়ে দেয়া হতো যে বিএনপিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটা এখন কোন জায়গায় আছে। অর্থাৎ অপেক্ষাই করতেন এই ধরনের একটা প্রশ্ন যেন ছোড়া হয়। তখন আওয়ামী লীগের নেতারা কি বলতেন, যে ভেবে দেখা হচ্ছে, অনেকটা এগিয়েছে, কেন বিএনপিকে নিষিদ্ধ করা হবে। তবুও তারা চায় না যে বিএনপি নিষিদ্ধ হোক, তারা অন্তত জামাতের সঙ্গটা ছাড়ুক, তাহলে নিষিদ্ধ নাও হতে পারে। কথাগুলো বড় মজার মজার কথা। অর্থাৎ দামি প্রশ্ন যেটাকে বলে, যে এই প্রশ্ন করবেন আমি এই জবাবটা দেব। শেষ দিকে তো রাজনীতি হয়ে দাঁড়িয়েছিল আমি অথবা ডামি, তাই তো? সেই তো রাজনীতির মধ্যে এই দিয়ে- ডামির জেরে এখন ট্র্যাজেডি হচ্ছে, যারা এই নাটকটা করতেন, এই ডামিটা সাজাতেন, তারাই নিষিদ্ধ। তো আইনগত নিষিদ্ধর আগে কিন্তু তারা নৈতিকভাবে, রাজনৈতিকভাবে 5 আগস্টে কিন্তু এক ধরনের নিষিদ্ধ হয়েই গেছেন। এর পরবর্তী পর্যায়ে আসেন কিছু জটিলতা পাকার কারণে আজকে আপনি এতগুলো প্রশ্ন আনছেন। তো 5 আগস্টে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়, তারপরও কিন্তু আরও স্পষ্ট করার জন্য তখন যাদেরকে বলা হতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বা আমরা শুধু এক শব্দ দিয়ে বলতাম ছাত্ররা, ছাত্রদের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এই নিয়ে কিন্তু আমরা নাটকীয়তা দেখলাম। বড় বড় দল থেকে একদল, ছাত্র জনতার দাবি। হ্যাঁ, ছাত্র জনতা হলো বড় দল, অর্থাৎ বিএনপি থেকে যেটা বলা হলো প্রকাশ্যে, যে না নিষিদ্ধ জিনিসটা ভালো না, আমরা নিষিদ্ধ চাই না। জামাত আবার কি করলো, আগাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল। কিন্তু আওয়ামী লীগ কি বলেছে আমাদেরকে ক্ষমা করে দাও, বা তারা কি ক্ষমা চেয়েছে? ছাত্রদের দ্বিতীয় দাবি ছিল যে আওয়ামী লীগের সাথে যেই অন্যতম সহযোগী দলটা আছে জাতীয় পার্টি, ওটাকেও নিষিদ্ধ করতে হবে। দাবি দুইটার একটাও পূরণ হয়নি। আর মাঝামাঝি একটা দাবি ছিল যে আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতিকেও অপসারণ করতে হবে, দাবি ওইটাও পূরণ হয়নি। আরও রহস্যজনক বিষয়, দুজন সমন্বয়ক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটা রিট করেছিলেন, কিন্তু দিন দুয়েকের মধ্যে তারা আবার রিটটা প্রত্যাহার করলেন। তো এত যখন করলেন, এই 9 মাস পর আবার তাদেরকে নিষিদ্ধ করলেন কেন? তো আবার এই নিষিদ্ধের সময়ে এসে আওয়ামী লীগের কোনো পর্যায় থেকে এখন পর্যন্ত বক্তব্য আসে নাই যে না আমরা একটু সিদ্ধ থাকতে চাই। অর্থাৎ তারা নিষিদ্ধ সিদ্ধান্ত, তাদের এই নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার জাহিদ ভাইয়ের বিশ্লেষণটি গ্রহণ করেছেন হয়তো, যে তাদের জন্য ভালোই হয়েছে। যে হয়তো দিয়ে ভাবতে হচ্ছে আমার, কারণ তাদের হা না বলার কেউ কিন্তু নাই সামনে। এই গেল একটা দিক। এখন পরিষ্কার করতে হবে ছাত্ররা রিটটা কেন প্রত্যাহার করেছিলেন। আর একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে গতকাল থেকে। যারা এর আগের দিন পর্যন্ত বলেছিলেন যে নিষিদ্ধ জিনিসটা খারাপ, শব্দটাই ভালো না, কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে গেছে নিষিদ্ধকরণে কার অবদান বেশি। যেটা এর আগে ছিল যে 5 আগস্টে কার অবদান বেশি, কে বেশি সামনে ছিল, কে সামনে না থাকলেও পেছন থেকে যাবতীয় সহযোগিতা করেছে। এই নিষিদ্ধকরণ নিয়েও আজকে 2 দিন একই অবস্থা, যে আমরা হয়তো নিষিদ্ধকরণের জন্য সামনে যাই নাই, কিন্তু আমরা গোপনে অনেক কাজ করেছি, চিঠিও লিখেছিলাম নিষিদ্ধ করার জন্য। তো এই বিষয়গুলো হচ্ছে এমনভাবে এসেছে যে হালকা বিষয় নিয়ে, বা যেটা একেবারে আইনি বিষয় হয়ে গেছে, আদালতের বিষয় হয়ে গেছে, ওইটা নিয়ে কথা যত কম বলা ভালো। আমরা বাড়তি কথায় কিন্তু চর্চাটা বেশি করছি। তো এই চর্চার মধ্য দিয়ে আরেকটা জিনিস যেটা হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করে দেখুন, নির্বাচন হয়ে যাচ্ছে সেকেন্ডারি বিষয়। নির্বাচন কিন্তু আর সিরিয়াল একে আসছে না। তো এটা বোধহয় রাজনৈতিক দলগুলো উপলব্ধি করার বিষয় আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ আর সিদ্ধ আর সেদ্ধ যেটাই হোক, আওয়ামী লীগ নাই মাঠে, এটা হচ্ছে খাস বাংলা কথা। গতকাল একটা দিনও কিন্তু নির্বাচন কমিশন খুব টেন্সে ছিল। তারা দুপুরবেলা না পর্যন্ত যে আমাদের কাছে এখনও কাগজ আসেনি, তাদের জন্য এটা একটা ঝামেলার বিষয়। এর আগ পর্যন্ত তার নির্বাচন কমিশন থেকে যতবারে প্রশ্ন করা হয়েছে, তারা বলেছিল যে এটা রাজনৈতিক দলগুলোর বিষয়। অর্থাৎ কারো অবস্থানে কেউ কিন্তু ছাড়ছেন না, আবার কথা বলার সময়ও কেউ কিন্তু একটু কমিয়ে বলছেন না। তো ঠিক এই মুহূর্তে যদি একটা ফয়সালার মধ্যে মোটামুটি এসে গেছে, আওয়ামী লীগের দিক থেকে এটার বিরুদ্ধে কোনো আপাততই কোনো বাধা দেওয়া হবে বা একটা মিছিল করা হবে বা চট করে জলদি নেমে যাবে, ওই সম্ভাবনা নেই বা ওই আশঙ্কা নেই। পাশাপাশি ক্রিয়া বিক্রিয়া আছে। ঠিক এই সময়টাতেই আওয়ামী লীগের যিনি সাবেক রাষ্ট্রপতি, তিনি কিন্তু চট করে পালিয়ে গেছেন। কথা ছিল চট করে একজনের চলে আসার, আর তিনি চট করে চলে গেছেন। আবার দেখেন ঠিক এট এ টাইম চট করে আরেকজন কট হয়েছেন নারায়ণগঞ্জে, অর্থাৎ সাবেক মেয়র ওখানকার। ঠিক তার একদিন পরেই আরেকজন গ্রেপ্তার হয়েছেন ধানমন্ডিতে।
তারা প্রত্যেকেই কিন্তু একটু ভিন্নভাবে আলোচিত। নারায়ণগঞ্জের মেয়র এক ধরনের আলোচিত, ধানমন্ডির থেকে যিনি গ্রেপ্তার হয়েছেন মমতাজ, তিনিও আরেক ফরম্যাটে আলোচিত। তো এগুলোর মধ্যেও বোধহয় আমাদের জন্য কিছু ছোট্ট ছোট্ট উপাদান আছে, ভাবনার খোরাকও আছে। ভাবনার খোরাক আছে বলছি এই কারণে, নারায়ণগঞ্জের আইবিকে নিয়ে কিন্তু একটা আলোচনা আছে যে তিনি বড় সজ্জন মানুষ, তুলনামূলক কার চেয়ে, শামীম ওসমানের চেয়ে। তো আমরা কিন্তু আপনি মনে করিয়ে দিই, আমি একটু আপনার মনে থাকার কথা, 1, 2, 3 তারিখে কয়েকটা ফুটেজ ভাইরাল হয়েছিল। একটা হচ্ছে চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী তদারকি করতে যেতেন যে কোথাকার পুলিশ বা কোথাকার আওয়ামী লীগ নেতারা ছাত্রদেরকে পেটানোর বিষয়ে কীরকম অবদান রাখছে। তো নারায়ণগঞ্জের এসপি কক্সবাজারের এসপি বললেন, স্যার আমরা একটা গুলি করি, একটা মরে, পেছন দিয়ে 2টা উঠে যায়। তো স্বরাষ্ট্রমন্ত্রী নসিহত ছিল যে না, তোমাদের অ্যাকশনটা আরও কড়া করতে হবে। নারায়ণগঞ্জের একটা ফুটেজে ভাইরাল হয়েছিল, 2 জন ওখানকার যে আলোচিত নেতা 2 জনকে একসাথে করা হয়েছিল, শামীম ওসমান আর আইভি, যে কে বেশি ভূমিকা রাখছে ছাত্র আন্দোলন দমনে। তো স্বভাবতই মুখস্থ ধারণা হচ্ছে যে শামীম ওসমান বাগ তিনিই ভূমিকা বেশি রাখছেন, কিন্তু ওখানে আইবির বক্তব্যটা কিন্তু অডিও সহ আছে যে আপনি দেখেন ফুটেজগুলো, কার অবদান বেশি, আমার না ওনার। তাহলে এখন যদি আপনি বলেন যে না, আইবি তো বড় নিরীহ ছিল, বড় গো বেচারা ছিল, কিন্তু আইবির নিজেরই দাবি ছিল যে শামীম ওসমানের চেয়ে পারফরমেন্স তার বেশি। অর্থাৎ এই জন্য এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আলোচনাটা একটু কমিয়ে, আলোচনা থাকবেই, নির্বাচনের কথাটা একটু বেশি বললে সম্ভবত এই বিষয়টা আর খুব বেশি দিন আলোচনায় থাকবে না। অর্থাৎ একটা আওয়ামী লীগ মুক্ত নির্বাচনের দিকে আমরা আস্তে আস্তে করে যাব। একটা বিরতির সময় একটু বিরতি নিয়ে ফিরে আসি, তাহলে বাকি আলাপের সুযোগ তৈরি হবে। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। রাজনীতির প্রকৃতি প্রসঙ্গে আমরা আলাপ করছি। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। সেটা হচ্ছে মানে জুলাইয়ের শক্তিগুলো যেটি বলছিল যে দল হিসাবে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চায়, এখনও চেয়েছিল, কিন্তু সেইটা আমরা দেখলাম না। আমরা দেখলাম যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করলো ইন্টারিম। দল হিসাবে কি নিষিদ্ধ করা যেত না? ইন্টারিম কেন এটা মানে এড়িয়ে গেল, কোন কারণে সেটি হতে পারে? এটা তো একটা পলিটিক্যাল ডিসিশন বেসিক্যালি। যেটা হয়েছে এটা তো আর জুডিশিয়াল ডিসিশন হয় না, ট্রাইব্যুনাল এটা ব্যান করে নাই, এটা ব্যানটা করেছে নির্বাহী আদেশে। তো এখন ধরেন এটার একটা কনসিকুয়েন্স হয়েছে, ইলেকশন কমিশন এটাকে ফলো করেছে, কিন্তু দল হিসেবে নিষিদ্ধ করার যে ব্যাপারটি সেটি ট্রাইব্যুনালের মধ্য দিয়ে হতে পারতো। যদি ট্রাইব্যুনালের কাছে কেউ অ্যাপ্লাই করতো যে আমরা দল হিসেবে নিষিদ্ধের আবেদন করছি, তখন ট্রাইব্যুনাল তার এখতিয়ার বলে তারা এটা সম্পর্কে হিয়ারিং করে, পর্যাপ্ত হিয়ারিং করে তারা একটা ওয়াইডার জাজমেন্ট তারা দিতে পারতো। কিন্তু সে জায়গায় কেন গেল না ইন্টারিম গভর্নমেন্ট? সম্ভবত এটা তাদের পলিটিক্যাল অ্যান্ড জিও পলিটিক্যাল কনসিডারেশন আমি বলবো। এবং এইটাকে তারা যে কথাবার্তাগুলো এখন আসছে যে এটা ডিউ প্রসেস মেনটেন করে হচ্ছে কিনা, বা শুধুমাত্র নিষিদ্ধের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে এই গভর্নমেন্ট প্রমোট করবে কিনা, এরকম অনেক প্রশ্ন আমাদের বিভিন্ন মানবাধিকার সংস্থা, বাইরের বিশ্ব থেকে নানাভাবে কথাগুলো এসেছে। ফলে আপনি কি ব্যান করছেন? আপনি কি কোনো আইডিওলজিকে ব্যান করছেন, নাকি তার সন্ত্রাসী কর্মকাণ্ডকে ব্যান করছেন? আপনি তার বিচারিক প্রক্রিয়ার বাধাকে ব্যান করছেন? এখানে কিন্তু এটাকে কনফাইন করা হয়েছে। আপনি দেখবেন যে প্রজ্ঞাপনের গোটা ভাষাটাই কিন্তু ডমিনেন্টলি ফোকাস করেছে হলো জুলাই ম্যাসাকারের যে বিচার, যেটা জাহিদ ভাই বললেন। আমরা তো আসলে অনেক কিছুকেই একাডেমিক্যালি দেখি না। আমরা আমাদের দেশে এক ধরনের ট্রেন্ডি পলিটিক্স চলে, মিডিয়াতে যেরকম ট্রেন্ড চলে, পলিটিক্সেও এক ধরনের ট্রেন্ড চলে। যখন যেটা ট্রেন্ড, সেই ট্রেন্ডের পিছনে ছুটতে গিয়ে আমরা একাডেমিক যে ডিসকোর্স, এটাকে আমরা অনেক সময় মিস করি। কিন্তু একাডেমিক্যালি যদি আপনি দেখেন, জেনোসাইডের একটা ইন্টারন্যাশনাল ডেফিনেশন আছে, এটা আমাদের দেশের আইনে এটার একটা লিগ্যাল ডেফিনেশন আছে। আবার আমরা যদি আমাদের জুরিসপ্রুডেন্সে যাই, সেখানে এক রকমের ইন্টেনশন বলা আছে। তো ফলে ওই জায়গায় কিন্তু আমরা যাইনি। আমরা এখানে গুরুত্ব দিয়েছি হলো মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে সেন্টিমেন্ট, সেই জায়গাটাকে আমরা প্রধান করে দেখেছি। এবং এটি সত্য যে বাংলার মানুষ এই জুলাই ম্যাসাকারের একটা বাংলার মাটিতে যথা দ্রুত সম্ভব একটি বিচার চেয়েছে। এখন এই নিষেধাজ্ঞা পরবর্তী যে সিচুয়েশন যেটা দাঁড়ালো, এটা এমন জায়গায় চলে গিয়েছে, যদি এই ম্যাসাকারের প্রধান দায় নিয়ে শেখ হাসিনা দীর্ঘকাল আরও 50 বছর বিদেশে থাকেন, তার মানে বিচার কাজটি তো হলো না। ফলে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মতাদর্শটি, এই দলটি কিন্তু ব্যান থেকে গেল।
এখন এইটা ধরেন আপনি আমাদের কনস্টিটিউশনে যেভাবে আমরা আর্টিকেল 39-এ ফ্রিডম অফ কনসায়েন্স বলি, সেটার সঙ্গে কন্ট্রাডিক্ট করে কিনা এই প্রশ্ন কিন্তু চলে আসে। ফলে এইখানে গোটা ব্যাপারটি হতে পারতো একটা জুডিশিয়াল ডিসকাশনের মধ্য দিয়ে, কিন্তু এখানে জুডিশিয়াল ডিসকাশনের চেয়ে বেশি হয়েছে পলিটিক্স। ফলে আমরা অনেক কিছু মিসিং দেখতে পাচ্ছি। যে পরিমাণ ইনপুট আমাদের ক্যাবিনেটের পক্ষ থেকে, ইন্টেলেকচুয়াল ইনপুটের কথা আমি বলছি, যেটা থাকা দরকার ছিল সেটি এখানে অনুপস্থিত। যার ফলে আগামী দিনে যেটি আমরা দেখতে পাচ্ছি, যেটা আওয়ামী লীগ করেছে এই আইন দিয়েও আওয়ামী লীগ কিন্তু অনেক আরবিট্রারি ডিসিশন নিয়েছে, বহু বিচার বহির্ভূত ঘটনা ঘটিয়েছে, এবং এই আইনের অপপ্রয়োগ কিন্তু আমরা দেখেছি আগে। এবং 16 বছরের এই আমরা যারা দুঃশাসন বিরোধী লড়াই করেছি, আমাদেরকে এর জন্য পদে পদে এর জন্য হ্যারাস হতে হয়েছে। জাহিদ ভাই যেটা বলছিলেন যে সরকার তো চাইলে আরো আগেই দলগতভাবে দলের বিচারটা শুরু করতে পারতো, সেটা মোস্তফা কামাল ভাই যেটা বললেন যে একটা রিট তো হয়েছিল, তো সেই রিটের তো উইথড্র করা হলো কেন, কার চাপে, কেন তারা সেখান থেকে ব্যাক করলো? সেই রিটটি যদি হিয়ারিং হতো আদালতে, তাহলে সেটা নিয়ে একটা ওয়াইডার আপনার ডিসকাশন কিন্তু তখনই হয়ে যেত, সময়ও লাগতো না এত, এবং অনেক বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যেত। এবং যে কোনো দলই ব্যক্তির বিচারটা শুরু হয়ে গেল সেটার, কিন্তু মানে বিচারিক প্রক্রিয়াটা শুরু হলো ব্যক্তির, কিন্তু দলগতভাবে বিচারের ক্ষেত্রে সরকার একটু দোনমনা। দল নিষিদ্ধ করলে হয় কি, আপনি যেটা প্রশ্ন করলেন, দল নিষিদ্ধ করলে হয় কি, যে ধরেন তার টোটাল হিস্ট্রি, তার টোটাল ফিলসফি, তার যে আপনার ডিসকোর্স, টোটালটাকে আপনি কিন্তু গোটা সত্তাটাকেই কিন্তু আপনি নিষিদ্ধ করছেন। অর্থাৎ আওয়ামী লীগ যদি সেকুলারিজমে বিশ্বাস করে থাকে, আপনি যখন তাকে টোটালি নিষিদ্ধ করবেন, তাহলে এই দেশে সে যা যা ডিসকোর্স ব্যবহার করেছে সেটাও কিন্তু অটোমেটিক্যালি ব্যানের আওতায় পড়ে। সে যা যা পলিটিক্যাল কথাবার্তা বলেছে, সব কথাবার্তাগুলোই কিন্তু ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদনকারী ডিসকোর্স হিসাবে গণ্য করা হয়। ফলে এই জায়গাটা হাত দিতে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার একটু ভেবেচিন্তে তারা হয়তো এই জায়গাটাতে সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই, এই কারণেই কি মানে ইন্টারিম গভর্নমেন্ট খুব সরাসরি না গিয়ে কার্যক্রম নিষিদ্ধের পথে গেল, দল হিসাবে নিষিদ্ধ না করে? মানে 2009 সালে যে সন্ত্রাস দমন আইন, তাতে আসলে দলই নিষিদ্ধ করার অপশন আছে। জামায়াত শিবিরকে অগাস্টের 2 বা 3 তারিখ যে নিষিদ্ধ করলো, এটা এই আইনে করেছে। এখন এই নিষিদ্ধতা নিয়ে প্রচুর ডিবেট ছিল। মুস্তফা কামাল ভাই যেটা বললো যে দল নিষিদ্ধের পক্ষে না বিএনপি, আসলে আমার যদ্দূর মনে পড়ে পরবর্তীতে তারা এইভাবে কথা বলেন। তারা বলেছে নির্বাহী আদেশ, মানে এক্সিকিউটিভ ডিসিশনে তারা এটা করবে না। এখন একটা বিচার সম্পর্কে তো আমরা এভাবে বলতে পারি, একটা মানুষ বা প্রতিষ্ঠান তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। সুতরাং সরকার একটা মাঝামাঝি জায়গায় গেল যে আমরা এটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে ছেড়ে দিলাম। আর ওই যে বললাম, আসলে একটা পলিটিক্যাল চাপ আছে আওয়ামী লীগের কর্মসূচি যাতে তারা পালন করতে না পারে। আমি একটু একটা জিনিস স্মৃতিচারণ করি। কয়েক মাস আগে গোপালগঞ্জে লিফলেট বিতরণ করছিল আওয়ামী লীগের লোকজন এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। তখন প্রেস সচিব বলেছিলেন আওয়ামী লীগের লিফলেট দিয়ে কেউ প্রচারণা চালালে তাকে গ্রেফতার করা হবে। তারপর কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের মিছিল যারা প্রতিহত করতে পারেনি যেসব পুলিশ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সো এগুলো প্রত্যেকটা প্রবলেম্যাটিক জায়গা ছিল। সো কর্মসূচিও তাহলে নিষিদ্ধ থাকলো এবং ডিফ্যাক্টো পরিস্থিতি এমন তৈরি করা হলো আওয়ামী লীগ এই নির্বাচনেও যেতে পারছে না। আর আমি একটা কথা খুব খোলাখুলি, কৌশলগত জায়গায় কৌশলগত, এবং আমি একটা তাল দেওয়া হয়েছে, হ্যাঁ তাল দেওয়া হয়েছে, এবং আমি একটা জিনিস একটু খোলাখুলি বলতে চাই, সেটা হচ্ছে কোনো ধরনের সিনক্রোনাইজেশন সরকারের সাথে যারা মাঠে নেমেছে তাদেরও থেকে থাকতে পারে। মানে যারা মাঠে নেমেছেন তারা দীর্ঘদিন থেকে, বিশেষ করে এনসিপি ব্যক্তি হিসেবে হাসনাত আবদুল্লাহ নামলেও আসলে পরবর্তীতে এনসিপি পুরো পার্টি হিসেবে গেছে, জামায়াত ইনফর্মালি গেছে, অন্যান্য ইসলামিস্ট গ্রুপ ছিল, তারা যে নামলেন তাদের এক ধরনের শক্তি প্রদর্শনের প্রয়োজন ছিল। দীর্ঘদিন থেকে তাদের খুব বড় কোনো অ্যাচিভমেন্ট ছিল না। তারা অনেক কিছু চেয়েছেন, প্রেসিডেন্টকে সরাও, মিলিটারি চিফকে সরাও, ওই মন্ত্রীকে সরাও, শিল্পকলার ডিজিকে সরাও, অন্তত পচা ডিম মারো। কিন্তু এখানেও তো এনসিপি এককভাবে দাঁড়াতে পারলো না, ডানপন্থীদের সহায়তা প্রয়োজন হলো তাদের। এককভাবে দাঁড়ানোর সুযোগই ছিল। এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, সময় দিলে বলতে পারি। এখন দেখবেন যে পরবর্তীতে এনসিপির সাথে আবার জামায়াতের দুই পক্ষকে ইউজ করতে চেয়েছিল। এনসিপির তো লোক বল নেই, ফলে তারা চেয়েছিল যে জামায়াত আসুক, অন্য ডানপন্থীরা আসুক, তাদেরকে আনা হোক। আবার জামায়াত ভেবেছিল তাদের এক ধরনের শাহবাগের ট্রমা আছে, সেই ট্রমার একটা পাল্টা শাহবাগ আমরা দেখিয়ে দিলাম। গোলাম আজমের বাংলায় বললাম, ইট ওয়াজ আ ডিজাস্টার দো, সেটা সরিয়ে রাখছি।
তারাও মনে করলো এনসিপিকে সামনে রেখে, কারণ খেয়াল করবেন জামাতকে অফিসিয়ালি যখন জিজ্ঞেস করা হয়েছে আপনারা এই মুভমেন্টে, এই শাহবাগ এরিয়াতে আছেন কিনা আওয়ামী লীগ নিষিদ্ধের মুভমেন্টে, তারা স্পষ্টভাবে বলেছে আমরা অফিসিয়ালি নেই। ওখানে তাদের একজন খুবই সিগনিফিকেন্ট নেতা গেছেন এবং অসংখ্য তাদের নেতাকর্মীরা ছিলেন, তারা বলেছেন তারা ব্যক্তি হিসেবে সেখানে গেছেন। তো দুই পক্ষই দুই পক্ষকে আসলে ব্যবহার করার চেষ্টা করেছেন এখানে। জি, আমরা দেখলাম মোস্তফা কামাল ভাই, সেটি হচ্ছে এই বিচারিক কার্যক্রম এর কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হলো, এরপরও জুলাই ঐক্য যারা রয়েছে, জুলাই যারা শক্তি রয়েছে, তারা আজকে জুলাই ঐক্যের ব্যানারে একটি সংবাদ সম্মেলন হচ্ছে মধুর ক্যান্টিনে, আপনি নিশ্চয়ই সেটি জানেন। সেখানে তারা বলছে শুধু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেই হবে না, 14 দল রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে, এরকমটা তারা চাইছে। এখন সামনের দিনগুলোতে এই রাজপথের চাপে অন্যান্য দলগুলোকেও কি আমরা এরকম পরিণতিতে দেখতে পাবো নমুনা আমরা কিনা, সেটি একটি প্রশ্ন। আর নির্বাচন কমিশন যেটি আমরা দেখলাম যে নিবন্ধন স্থগিত করেছে, এটি বোধহয় ইতিহাসে প্রথম। অনেকে বলছেন যে এর আগে নির্বাচন কমিশন কারো নিবন্ধন স্থগিত করেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচন কমিশন চাইলেই কি কারো নিবন্ধন বাতিল করে দিতে পারে, আদালত যদি আদেশ না দিয়ে থাকে তাদের? ওই ক্ষেত্রে প্রথম অংশটা আগে বলি, যে ছাত্রদের দিক থেকে, কয়েকটি ছাত্র সংগঠনের দিক থেকে আজকে যে দাবিটা পরিষ্কার করা হয়েছে, এবং ছাত্ররা মোটামুটি সবসময় পরিষ্কার কথাই বলে, কতটুকু ওন করতে পারে শেষ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধকরণ তারাই পরিষ্কার গলায় বলেছে, অন্যরা কিন্তু এইভাবে বলেনি। ওই সময় কিন্তু তারা এই কথাটি বলে রেখেছিল যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করার বিষয়ে যাদের যাদের সরাসরি অবদান আছে, তো যাদের যাদের বলতে বিশেষ করে তারা জাতীয় পার্টি আর জাসদ ওয়ার্কার্স পার্টি, 14 দলের কথা তারা আজকে 14 দলের কথা বলছে। 14 দল বলতে আবার ওই দুইজন, অর্থাৎ হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন, দুইজন থাকলে 14 দল হয়ে যায়, 2 দিয়ে 14 হয় তাদের। তো এখন এইসব দলের লোকেরা কিন্তু মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, শুধু নিজে এমপি ছিলেন না, তাদেরকে তোফা দেওয়ার মতো সাথে বেশ কয়েকজনের সাথে নিজের স্ত্রীকেও এমপি বানিয়ে নিয়েছেন। অর্থাৎ ক্ষমতার সন্দেশ ছানা মিষ্টিটা কিন্তু তারাও খেয়েছেন, লজিক্যালি আসে কিন্তু, তাহলে তারাও ট্রায়ালে আসবে না কেন, এই কথাটা মূলত তারা বলতে চাচ্ছে। আর দ্বিতীয়ত একটা কথা বাকি রয়ে গেছে এখানে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা উপদেষ্টা পরিষদের বৈঠকে গত বছরের 5 সেপ্টেম্বরের যে বৈঠকটা ছিল, ওখানেও কিন্তু একটা বক্তব্য ছিল যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, কিন্তু রহস্যজনক কারণে ঠিক তার পরদিন থেকে এটার কোনো অ্যাক্টিভিটিস কিন্তু আর দেখা যাচ্ছিল না, নতুন করে আসলো আবার বিষয়টা। তো এইসব ক্ষেত্রে কার্যক্রমেরও একটা ব্যাখ্যা থাকবে, কোনটা কার্যক্রম, বক্তৃতা দেয়া কার্যক্রম, লিফলেট দেয়া কার্যক্রম, নাকি হাঁটা চলাও কার্যক্রম। আমাদের অভিজ্ঞতা বড় খারাপ এখানে। জামাতকে যখন নিষিদ্ধ করা হলো বা নিষিদ্ধ করার আগ থেকেই মাঝে মধ্যে কয়েকজন লোককে ধরে ফেলা হতো। তো এই যে ধরে ফেলা হয়েছে এটা আমরা জানতাম 5-7 দিন পর, ততদিনে ওই লোকগুলোর কিন্তু দাড়ি গজাতো, অর্থাৎ চেহারা শুরুতে তাদেরকে জামাতে মনে হতো, যেহেতু জামাতটা প্রথমত আমরা এই একটা অবয়ব দিয়ে নির্ণয় করি, সামনে 2-1টা কোরআন হাদিসের বই, 2-1টা ধর্মীয় বই, অতএব তারা একটা জঙ্গি এবং তারা আইনত নিষিদ্ধ। ওটার নাম ছিল গোপন বৈঠক, ষড়যন্ত্রমূলক বৈঠক, রাষ্ট্রবিরোধী বৈঠক, অর্থাৎ কোনটা দল আর কোনটা রাষ্ট্র ওই তফাৎ কিন্তু রাখা হয়নি। আরেকটু মনে করিয়ে দেওয়ার বিষয় আছে, আওয়ামী লীগ তো এখন পর্যন্ত নামেনি আসলে, যদিও বলছে যে 0 পয়েন্টে নামবো, 32 নম্বরের সামনে নামবো, নামেনি এখন পর্যন্ত। এরপরে মাঝে মধ্যে নানান অলিগলিতে কিন্তু কিছু ফুটেজ আছে যে তারা নেমেছে। তো আমরা কিন্তু অনেকটা সম্মানের সাথে বলেছি যে ঝটিকা মিছিল। আপনার মনে থাকার কথা, জামাত যখন এইভাবে বের হয়, অথবা 14-15 সালে বিএনপি যখন এইভাবে রাস্তায় বের হতো, আমাদের উপর একটা কী চাপ ছিল, যেটার নাম হবে চোরাই মিছিল। আমরা ঝটিকা মিছিলে লিখতাম যে না, ঝটিকা লেখা যাবে না, ঝটিকার মধ্যে একটু মর্যাদা আছে শব্দটার মধ্যে, কারণ এটা মন্ত্রীদের সাথে মানায়, ওনারা ঝটিকা সফরে যান এখানে ওখানে। অতএব তারা যেহেতু সরকার বিরোধী, তাদের মিছিলটার নাম হবে চোরাই মিছিল। তো আমরা এখন ওই পর্যায়ে যাইনি। তো নিশ্চয়ই অভিজ্ঞতা বলছে, প্রথমত আওয়ামী লীগ নামছে না, কোথাও দেখা যাচ্ছে না, বা কোনো বক্তৃতা বিবৃতিও নাই, বা গত কয়েকদিন ধরে ভারত থেকে যেই অডিও আসতো এটাও কিন্তু গত 2-3 দিন নাই এখন পর্যন্ত। তো সেই ক্ষেত্রে তাদেরও একটা অভিজ্ঞতা আছে, আর ভুক্তভোগী তারা এই অর্থে যে তারা এখন ওখানে বড় কষ্টে আছে, তারপরও আশ্রয়ে আছে, কিন্তু তারা এক সময় কি না করেছে, এখানে তাদের প্রতিপক্ষকে কিভাবে ধরেছে, কিভাবে ঘায়াল করেছে, ক্রসফায়ারও দিয়েছে, গুমও করেছে, অপরাধ কিন্তু ওইটাই।
তো আবার বাংলাদেশের এই পরিস্থিতির বিসমিল্লা বা গোড়াপত্তন তাদের হাত দিয়েই ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন অথবা ২০০৯ সালের যেই সন্ত্রাস দমন আইন, এছাড়াও আরও কিছু আশেপাশে কিছু বিধিবিধান আছে, কাউকে নিষিদ্ধ করা, কাউকে সিদ্ধ করা। তো ওই অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই তারা মাঠে নাই এবং খুব শিগগিরই তাদেরকে দেখা যাবে, এটারও কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ছাত্ররা সম্ভবত এই সুযোগেই পরিষ্কার করতে চাচ্ছে যে স্থগিতের অর্থ কী আর বন্ধের অর্থ কী, নিষিদ্ধ অর্থ কী, আজীবন নিষিদ্ধ অর্থ কী। আজীবন শব্দটাও কিন্তু তারা জনমের মতো চিরতরে, এই শব্দগুলো গত ২-৩ দিন কিন্তু ব্যাপক ভাইরাল এবং ছাত্ররা এই শব্দগুলো সামনে আনছে। তো নিশ্চয়ই আমরা তাদেরকে ছাত্ররা সম্বোধন করছি, তারা কিন্তু এখন আর ছাত্ররা নাই, ছাত্রের বাবাও হয়ে গেছেন অনেকে, তাদের দল ঘোষণা হয়ে গেছে, তারা এই দাবিগুলো পরিষ্কার করছেন তাদের জায়গা থেকে। তারা অবশ্যই সঠিক, কারণ বুক পেতে তারা আগেই দিয়েছে, এটাই স্বাভাবিক। যারা একদম ফ্রন্ট লাইনে থাকে তাদের গলাও উঁচু হয়, দাবিও পরিষ্কার হয়। জি, আমাদের আরেকটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে আসি আবারও এখন প্রকাশে। দর্শক, বিরতির পর আবারও ফিরছি আলাপে। বিরতির পর আবারও ফিরলাম এখন প্রকাশে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে আসতে চাই। মানে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করা হবে কি না এমন প্রশ্নে আমাদের চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন তিনি আজকে যেটি বললেন যে এই বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে, প্রাপ্ত তথ্য অনুযায়ী তদন্ত সংস্থা মনে করলে দলটি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে কিনা সে বিষয়ে আইন অনুযায়ী তদন্তের ব্যবস্থা নেওয়া হবে। মানে দলগত বিচারে বিলম্ব হবে, দেরি হবে, তার বক্তব্যে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা, সেটি বা কী কারণে হতে পারে? দেখেন, বিষয়টা যদি দল হিসেবে বিচারের প্রশ্নটা থাকতো তাহলে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নটাই আগে আসতো। সেটি তো তারা করেনি, তারা করেছে কার্যক্রম নিষিদ্ধ। তার মানে এই ডিসিশনের মধ্য দিয়েই তারা একটা নির্দেশনা দিয়েছে যে তারা কার্যক্রমটাকেই দেখতে চায়, যে তার কোন কার্যক্রমগুলো এই বিচারিক প্রক্রিয়াকে ব্যাহত করছে বা বিপন্ন করে তুলছে বা মানে অনিশ্চিত করে তুলছে। ফলে যখন এই কথাগুলো বলে, আপনার আইনকে দেখতে হয় তার অ্যাপ্লিকেশনের জায়গা থেকে। আপনি যখন প্রায়োগিক জায়গা থেকে আমরা সাধারণত আইনকে দেখে থাকি, তো যে আইনটির যে প্রায়োগিক জায়গা, সে প্রায়োগিক জায়গা হলো তার কর্মকাণ্ড, এবং কর্মকাণ্ডকে অনলাইন, অফলাইন, ইন পার্সন নানাভাবে কিন্তু ডিফাইন করা হয়েছে। এবং তাদের যত এন্টিটি আছে, নট অনলি আওয়ামী লীগ, তার যত ভাতৃপ্রতিম সংগঠন, তাকে বাণিজ্যিক সংগঠন, যারা তাকে পয়সা দিয়েছে, যারা তার সুবিধাভোগী এবং তার পক্ষে যারা আপনার বিভিন্নভাবে ডিসকোর্স তৈরি করেছে, অর্থাৎ এই গণহত্যাকে বা আপনার এই ম্যাসাকারকে জায়েজ করার জন্যে, এই সমস্ত কিছুকে কিন্তু এর আওতায় আনা হয়েছে এবং এর সীমা অপরিসীম। অর্থাৎ আমাদের নর্মাল পেনাল কোডে আমরা একটা বলে থাকি যে আনলফুল অ্যাসেম্বলি, অর্থাৎ কিছু মানুষ, যেটা কামাল ভাই একটু আগে বললেন যে গোপন বৈঠক, মানে কেউ এক জায়গায় একত্রিত হয়ে 50 জন বা 10 জন একসাথে কফি খেতে গেল, সেটাকেও কিন্তু আপনি গোপন বৈঠকের আওতায় ফেলতে পারেন না। আপনি তো জানেন না যে তার অন্তরের ভিতরে কোনো নাশকতা তৈরি করার ভাবনা আছে কিনা। ফলে সন্দেহের জায়গা থেকে আপনি তাকে গোপন বৈঠকের আওতায় কিন্তু ফেলতে পারেন। ফলে এই সমস্ত আইন, যে সমস্ত আপনার, এগুলোকে অনেক ক্ষেত্রে অনেক রাষ্ট্রেই, অর্থাৎ উন্নত বিশ্বে এই জাতীয় আইনগুলো কিন্তু আস্তে আস্তে রিডিউস হচ্ছে, কিন্তু আমাদের অবস্থাটা সেই জায়গায় নাই বিধায় এই ধরনের আইনগুলো, যেগুলোকে আমরা আরবিট্রারি ল বলে থাকি, এই জায়গাগুলো কিন্তু রেখে দেওয়া হচ্ছে বা রাখতে বাধ্য হচ্ছে সরকার, কারণ এছাড়া তার সামনে আর কোনো উপায় নেই। কিন্তু প্রবলেমটা হলো কোন জায়গায়? প্রবলেমটা হলো জুলাই অভ্যুত্থান যেই স্পিরিটের জায়গা থেকে হয়েছিল, যেটাকে আমরা নতুন ব্যবস্থা, নয়া বন্দোবস্ত বা যাই বলি না কেন, একটা নতুন বাংলাদেশ তারুণ্য চেয়েছিল। তারা তো গোলাম আজমের বাংলাদেশ দেখতে চায় নাই, তারা তো জাতীয় সঙ্গীতে বাধা দিবে এই বাংলাদেশ দেখতে চায় না। তার রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি। তারুণ্যের যে ভাবনা, সে যেই বৈষম্যহীন যে বাংলাদেশ, মেধার বাংলাদেশ, যেটা সে আরেকটি প্রশ্ন একটু, সেই জায়গায় তো যাচ্ছে না। দলগত বিচার বা দলের বিচার হয়ে গেলে যারা দোষী তারা শাস্তি পেলেন, যারা নির্দোষ বা যারা জড়িত ছিলেন না তাদের রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হয় কিনা, আওয়ামী লীগ হিসাবে নয়, অন্য কোনো পার্টির হয়ে বা অন্য কোনোভাবে রাজনীতিতে ফেরার সুযোগটা তৈরি হবে? দেখেন, আমি যদি আইনের দৃষ্টিকোণ থেকে দেখি, যতক্ষণ পর্যন্ত এই আইনটি বহাল আছে, এই কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু দলটিও কার্যত নিষিদ্ধ, কার্যত। কারণ এই এমব্লেম, এই সিম্বল আপনি ধারণ করতে পারবেন না, এই নামের সাইনবোর্ড আপনি ধারণ করতে পারবেন না, এই পরিচয় আপনি বহন করতে পারবেন না, এবং আপনি কোথাও কোনোভাবে আপনি এই পরিচয়, আওয়ামী লীগ নামকে গ্লোরিফাই করতে পারবেন না, মহিমান্বিত করতে পারবেন না। যদি আপনি না পারেন,
ব্যক্তি হিসাবে কোনো লোক যদি নির্দোষ প্রমাণিত হয় যে তিনি গণহত্যা বা ম্যাসাকারে জড়িত ছিলেন না, তখন তিনি বের হয়ে এসে যেই প্রতীক, যে নামটি কার্যত নিষিদ্ধ হয়ে গিয়েছে, সেটা তো তিনি ধারণ করতে পারবেন না। তাকে ভিন্ন নামে, যেটা আমরা ভিন্ন নামে ভিন্ন দলে আমরা ইউরোপে যখন নাজি দল, ফ্যাসিবাদী দলগুলো যখন ইউরোপে ব্যান হয়ে গেল, তখন কি নিউ নাজি দল তৈরি হয় নাই? ইংল্যান্ডে বা জার্মানিতে বা ইটালিতে কি নিউ নাৎসি বা নিউ, সেগুলো তো ফিরে আসছে নানাভাবে। আজকে যারা শ্বেতাঙ্গ আধিপত্যের কথা বলছে, সেই ভাবনাটা কি, সেটা কি নিউ ফ্যাসিস্ট ভাবনা নয়? একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে আসতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগ যদি সামনের নির্বাচনে অংশ নিতে না পারে, যেটি আপনি শুরুতে ব্যাখ্যায় বলছিলেন, তাদের যে আসলে যে ভোট ব্যাংকটা রয়েছে, সেটির বেনিফিটটা আসলে রাজনীতির মাঠে, নির্বাচনের মাঠে কারা পাবে? অনেকগুলো যদি কিন্তু আছে, মানে কে পাবে না মোটামুটি বলা যায়। আমি ধারণা করি এনসিপি পাবে না। শেখ হাসিনার তীব্র ক্ষুব্ধতা আছে এনসিপির প্রতি। উনি যতবারই অডিও কলে কথা বলেছেন, ডক্টর ইউনূস উপদেষ্টা এবং সমন্বয়ক, মানে সমন্বয়করা যেহেতু সামনে ছিল, এই মুভমেন্টে সবাই ছিল। শুধু তাই না, আমার খুব মজা লাগে, সো ফানি, উনি একটা অডিওতে বলছেন ওদের কেউ কেউ বিয়ে করতেছে, তাদের শ্বশুর বাড়িরও খবর নিতে হবে। সার্জিস আলম তার কিছুদিন আগে বিয়ে করেছিলেন, মানে সার্জিসের শ্বশুর বাড়িকে উনি চান বিপদে ফেলতে। জামায়াত কি পাবে? জামায়াত না পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। যদি একটা খুব এক্সট্রিম এক্সাম্পল আছে, মানে রাজনীতি ভয়ঙ্কর জিনিস। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ঠেকানোর জন্য যখন বামরা ভালো করছে না, বিজেপি উঠছে, একটা স্ট্যাটিস্টিক্যাল হিসাব আমি দেখেছি, তৃণমূল কংগ্রেসের যে ভোট আছে এটা মোটামুটি স্টেটিক। যে পরিমাণ ভোট বিজেপির বাড়ছে, বামদের ভোট মোটামুটি সেই পরিমাণ কমছে। সো ধারণা করা যায়, এবং এটা এখন বলাও হচ্ছে, প্রচুর সিপিআই এর মানুষ বিজেপিকেও ভোট দিয়েছে। এখন বিএনপিকে ঠেকানোর জন্য কি জামায়াতকে ভোট দেবে আওয়ামী লীগের মানুষজন? আমি নিশ্চিত নই, দেবে না। সো বিএনপির দিকে যাবে বেশি, কারণ একটা রাইট পোলারাইজেশন হচ্ছে বলে মনে হচ্ছে। জামায়াত তারা চাইছে আরও অন্য মানুষকে নিতে, ফলে আওয়ামী লীগের যারা ভোটার আছেন তারা সেন্ট্রিস্ট, তারা সেন্টার লেফট, তারা লিবারেল, তারা বিএনপি এখন এই মাত্র একটা সেন্ট্রিস্ট পার্টি। সো এখানে যাওয়ার কথা। আরেকটা কিন্তু আছে, যদি প্রচুর আবার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস দাঁড়িয়ে যান। এখন আওয়ামী লীগ তো পচে গেছে, কিন্তু ইমরান খান তো একটা জাদু দেখিয়েছেন। আমরা হয়তো অনেকে জানি না, গত নির্বাচনে আপনি যদি পিটিআই এর স্বতন্ত্রদেরকে একটা দল ধরেন, ওটা এই শাহবাজ শরীফের দলের চেয়ে অনেক বেশি সিট পেয়েছে। ওটা সর্বোচ্চ সিট প্রাপ্ত দল। তার প্রতীক ছিল না, দল ছিল না। এখন যদি এরকম স্বতন্ত্র কেউ দাঁড়াতে পারেন, তারা ক্যাম্পেইন করতে পারে, সেদিকেও ভোট যাবে। তবে যদি সেটা না হয়, তাহলে বিএনপির দিকে ভোট বেশি যাওয়ার সম্ভাবনা বলে আমার মনে হয়। মোস্তফা কামাল ভাই, আপনার কাছে আসতে চাই, আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে কারা ব্যবহার করবে? আওয়ামী লীগ তো আসতে পারছে না, সেটা এক ধরনের আমরা ধরে নিচ্ছি। সেক্ষেত্রে এই ভোট ব্যাংক কার দখলে যেতে পারে? সুন্দর প্রশ্ন করেছেন আপনি। বাজারে এটা নিয়ে খুব আলোচনাও হচ্ছে, চা দোকানেও মানুষ আলোচনা করছে যে কোন দিকে যাবে। তো এখানে আমার প্রথমত বিবেচনা নিতে হবে, এটা বাংলাদেশ, এখানকার বাস্তবতা কিন্তু ভিন্ন। শ্বশুর বিএনপি করে, মেয়ে ঘটনাচক্রে আরেক ঘরে বিয়ে হওয়ার কারণে সে আওয়ামী লীগ করে, কোনো সমস্যা কিন্তু হয় না। গত 14, 15, 16 বছর আওয়ামী লীগ বা বিএনপি বা জামাতের নেতাদের ছেলে মেয়েদের কি বিয়ে হয়নি? আমি এ নিয়ে একটু কাজ করেছি, দেখেছি যে জামাতের মেয়েদের বেশি বিয়ে হয়েছে আওয়ামী লীগের ছেলেদের সাথে। এটা হচ্ছে এক সামাজিক বাস্তবতা, নানান সমীকরণ রাষ্ট্রপতি শ্যালক জামাত, মানে হামিদ সাহেবের শ্যালক। আমাদেরকে কিন্তু জানানো হয়নি। তারা ওই যে ডেপুটেশন বলতে একটা শব্দ আছে না, একজনরা জামাতে রেখে দেয় ডেপুটেশনে, আর একজনরা বিএনপিতে রেখে দেয়। এই একটা তরিকা আছে বাংলাদেশে। এর মধ্যে আপনি 2-3টা খবর কিন্তু দেখেছেন। মফস্বলের আওয়ামী লীগের এক ছোট নেতা বিএনপিতে জয়েন করতে পেরে দুধ দিয়ে গোসল করেছেন। আওয়ামী লীগের আরেক নেতা জামাতের সাথে একটু ঘোরাফেরা করতে পেরেছেন, এই জন্য তিনি খাসি জবাই করে খেয়েছেন। এর মধ্যে বিএনপির নেতৃত্বের পর্যায় থেকে, যদিও বক্তব্যটা তারা বলছেন এভাবে বলেননি, আবার কোনভাবে বলেছেন ওইটাও বলেননি, মেসেজটা হচ্ছে এই, আওয়ামী লীগের মধ্যে যদি কিছু ভালো ভালো লোক থেকে থাকে, তারা বিএনপিতে আসতে কোনো সমস্যা নেই। অর্থাৎ ঢোলে বাদ্য বাজানোর একটা মৌসুম এটা কিন্তু, যে কারণে আপনার প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক যে তারা কোন দিকে যাবেন। তারা না গিয়ে থাকবেন না। আওয়ামী লীগের যে কর্মীরা আছে, আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের 52-53টা সংগঠন আছে, নানান লীগ আছে, একদম বৈঠা লীগ, ঠেলা লীগ, রিক্সা লীগ, শ্রমিক লীগ থেকে একদম দিনমজুর লীগ আছে, নির্মাণ শ্রমিক লীগও আছে, পাদুকা লীগও আছে। তো তারা ঘরে বসে হয়েছিল, জি, তারা মৎস্যজীবী লীগ তো আছে, গুলশানেও তাদের মৎস্যজীবী দল আছে, যদি ওখানে কোনো পুকুর নাই, নদী নাই, খাল নাই, থাকে এগুলো, এরা অত্যন্ত অ্যাক্টিভ কিন্তু। তো তারা কিছু একটা না করে থাকবেন না মাঠে। আওয়ামী লীগ নেই, এটা তারাও বুঝে গেছেন, কিন্তু তারা আছেন, তারা কোনো না কোনো দিকে পারফর্ম করবেন। এটা তাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের এটা কিন্তু দীর্ঘদিনের একটা চর্চা। তারা খেয়াল করে দেখবেন, তারা ভোট চান না,
কিন্তু নির্বাচন চান, কিন্তু তফাৎ আছে কিন্তু এখানে আওয়ামী লীগের। নির্বাচনের প্রশ্নে আওয়ামী লীগের কিন্তু কোনো কার্পণ্য থাকে না, তারা আনুষ্ঠানিকতার একটা নির্বাচন চায়, ভোটটা চান না। আর জাহিদ ভাই যেটা বলেছেন যে স্বতন্ত্র মাঝে দিয়ে কেউ হয়ে যাওয়া, আমাদের এখানে আমি ডামি স্বামীতে আমরা কিন্তু ওখানে একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছি, বা জিনিসটাকে মানুষ এখন আর ওই যে স্বতন্ত্রদেরকে ভিন্ন একটা বিকৃত নামে ডাকে, ওই দিকে যেতে চায় না, যে কারণে তারা একটা সাইনবোর্ড ভালো চায়। এখন এটা বিএনপি হোক আর এনসিপি হোক আর জামাতের দিক থেকে একটা কথা উল্লেখ করা দরকার, জামাতের আশেপাশে যাওয়াটা একটু কঠিন ছিল এক সময়। জামাত কিন্তু গত কিছুদিন থেকে ওই যে সাধারণ সমর্থক ফরম ছেড়েছে বাজারে, এটা নতুন। তার মানে হচ্ছে যে তারাও বসে নেই, তারাও কিছু একটা আশা করে। তো সেই দিক থেকে তারা অন্তত কর্মঠ যদি থাকে, এটা একদম নতুনত্ব হবে না, এবং সম্ভবত সেটাই হবে, তারা কাজ করবে এখানে না ওখানে, কোথাও না কোথাও তারা কাজ করবে। কিন্তু এক্ষেত্রে সাবধান থাকার দরকার আছে, কারণ এই বিভিন্ন যেসব লীগের কথা আমি বললাম, তারা কিন্তু আদতে আচরণে যত না দল, তার চেয়ে বেশি হচ্ছে একটা চর্চার নাম। তারা পথে ঘাটে তাদের হাঁটা চলা দেখলেও বোঝা যায় যে তারা যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল। 5 জন লোক একসাথে হাঁটেন আপনি, ওখানে আওয়ামী লীগারকে তার হাঁটা চলায় কথায় কিন্তু বোঝা যাবে। তো রাজনৈতিক দলগুলোরও বোধহয় এখানে একটু, যদি মনে করে যে আমরা হেডম, জাহিদ ভাই যেটা বললাম যে একটু হেডম লোক নেব, সাহসী লোক নেব, তাহলে তাদের একটা কদর বাড়তেও পারে যে তারা এক্সপিরিয়েন্স আছে মাঠে এইসব বিষয়ে, তাদের হয়তো একটা বাজার তৈরি হবে। কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থে 24-এর স্পিরিটের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিষয়ে সম্ভবত একটু বাছ বিচার, একটু সতর্ক থাকার দরকার আছে। থাকবে। আমি একটু যোগ করে দিই, এটা একটা অপশন হতে পারতো, এটা হবে না কেন? আমাদের মনে আছে কি, নাগরিক কমিটি যখন ছিল, এনসিপি হয় নাই, তারা কমিশনারদের একটা সমাবেশ মতো করেছিল প্রেস ক্লাবে, তারা বলেছে যারা ভালো আছেন তারা থাকেন, একটা ডিজাস্টার তৈরি করেছিল। এই নির্বাচন আসলে কাউকে এখানে আরেকটা ব্যাপার শেষ করতে হচ্ছে, সাপ্লিমেন্ট আছে একটা, সেটা হলো যে ইলেকশনের কালচার। এখন প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।